আসসালামু আলাইকুম। বেসিক গুরু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে আমরা শেপের থেকে যে ইনসার্টের যে সেকশন আছে ইলাস্ট্রেশনের সেটা আমরা শেপ পর্যন্ত দেখেছিলাম। তো আজকে আমরা কন্টিনিউ করব স্মার্ট আর্ট, চার্ট, স্ক্রিনশট, লিঙ্ক, তারপর হেডার ফোটার এগুলা নিয়ে। তো আমরা প্রথমেই চলে যাই এখান থেকে স্মার্ট আর্টে। তো স্মার্ট আর্টে যখন আমি ক্লিক দিব তখন এখানে অনেক ধরনের লিস্ট আমাকে দেখাবে বা আমার অনেক ধরনের গ্রাফিক দেখাবে। যে আমরা এখান থেকে লিস্টে ক্লিক দিব, অনেক ধরনের ডিজাইন দেখাবে। প্রসেসে ক্লিক দিব, অনেক ধরনের ডিজাইন দেখাবে। সাইকেলে ক্লিক দিব, অনেক ধরনের ডিজাইন আমাকে এখান থেকে দেখায় দিবে। আমার কাজ অনুযায়ী বা আমার ছক অনুযায়ী যে জিনিসটা আমার প্রয়োজন সেই জিনিসটাকে আমি এখান থেকে জাস্ট সিলেক্ট করে নিব। তো আমরা যদি অলে ক্লিক দিই তাহলে দেখবেন অল মানে একসাথে সবগুলো এখানে দেখা দিবে। যেটা আমাদের পছন্দ হয় বা যেটা আমাদের ভালো লাগে বা আমার কাজের সাথে যায় সেটাকে আমরা জাস্ট এখান থেকে ক্লিক করে এখান থেকে জাস্ট ওকে করে দিব। তাহলে অটোমেটিক ভাবে সেটা আমার পেজের মধ্যে দিয়ে দিবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সবগুলোর মধ্যে টেক্সট লেখা আছে। তো এই টেক্সটের উপর যদি আমি একটা সিঙ্গেল ক্লিক করি অটোমেটিক ভাবে দেখবেন আমি এখানে কোনো কিছু লিখতে পারবো, মানে আমাকে এডিটর অপশন দিয়ে দিবে। যেন আমি এখানে যদি লিখতে লিখতে চাই যে ভিটামিন এ, আবার যদি এখানে লিখি যে ভিটামিন বি, আবার এখানে যদি লিখি যে ভিটামিন সি, ভিটামিন সি, এখানে ডি, এখানে ই, যেটাই হোক আমরা এখান থেকে লিখে দিতে পারি। যদি আমার আরো প্রয়োজন হয় জাস্ট আমি এখান থেকে একটা ইন্টার দিব, অটোমেটিক ভাবে আমাকে নতুন একটা ই দিয়ে দিবে। বা আমরা এটাকে চাইলে কপি করে নিতে পারি, রাইট বাটন ক্লিক, কপি, আবার এখানে পেস্ট, তাহলে আমাকে আরেকটা দিয়ে দিবে। এক্ষেত্রে আমরা যদি কালার করতে চাই বা ডিজাইন করতে চাই সেক্ষেত্রে আমরা কালারে যাব। কালারে কি অনেক ধরনের কালার প্যাটার্ন দেওয়া আছে, এখান থেকে আমরা কালার প্যাটার্নটা চুজ করে নিলে আমাদের একটা কালার নিয়ে নিই। যদি আমরা নিজে থেকেও কালার দিতে চাই তাহলে আমরা সেই শেপটাকে সিলেক্ট করব। এখান থেকে চলে যাব ফরম্যাট, ফরম্যাট থেকে শেপ ফিল, দেন আমাদের যে কালারটা দেওয়া প্রয়োজন। যদি কোনো আমরা আউটলাইনও দিতে চাই, যেমন আমি এটাকে লাল কালার দিতে চাই, এটাকে যদি আমি আউটলাইনও দিতে চাই অটোমেটিক ভাবে সেই আউটলাইনটাও আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো। যেহেতু আমরা শেপ জাস্ট সিলেক্ট করছিলাম এবং ডিলিট করছিলাম, বাট আমরা যদি এই ইসের বক্সটাকে ই করতে চাই, ডিলিট করতে চাই, যে স্মার্ট আর্টের যে বক্সটা আছে এটাকে আমরা ডিলিট করতে চাই, তো এটার যে আউটলাইনটা আছে সেই আউটলাইনটাকে আমরা সিলেক্ট করে নিতে হবে। দেন আমি যেটা লেখা মুছি আর কি ব্যাক স্পেস, সেটা ক্লিক দিলে অটোমেটিক ভাবে কেটে যাবে। এরপর আমরা দেখব চার্ট। তো আমরা চার্টে যাব। চার্টের অধিকাংশ কাজ আমরা মাইক্রোসফট এক্সেলে করে থাকি। যেহেতু এক্সেল আমাদের জন্য হিসাব নিকাশ করা হয় সেক্ষেত্রে আমাদের এক্সেলের কাজটা অনেক ইজি মনে হয়। তো এখানেও আমরা আগে থেকে নিতে পারি, যেমন কলাম চার্ট দেওয়া আছে, লাইন চার্ট দেওয়া আছে, পাই চার্ট দেওয়া আছে। অটোমেটিক ভাবে আমরা এখানে অনেক ধরনের চার্ট দেখতে পারি। তো যেই চার্টটা আমাদের প্রথমে প্রয়োজন সেই চার্টটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে দিব ওকে। ওকে দেওয়ার পরে দেখবেন আমার পাশাপাশি চার্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমার এই পাশে ক্যাটাগরি ওয়ান, সিরিজ, সিরিজ টু, সিরিজ থ্রি দেওয়া আছে। আমরা যদি এই পেজটাকে একটু ছোট করি তাহলে দেখবেন আমার এখান থেকে থেকে এই যে চার্ট আছে সেটা আমাকে এখান থেকে দেখায় দিবে। দেন আমরা কি করব, এখানে যে ক্যাটাগরি ওয়ান, টু, থ্রি, ফোর আছে, এখানেও আমাদের ক্যাটাগরি ওয়ান, টু, থ্রি, ফোর আছে। এবং এখানে দেওয়া আছে সিরিজ ওয়ান, সিরিজ টু, সিরিজ থ্রি, এখানেও দেওয়া আছে সিরিজ ওয়ান, সিরিজ টু, সিরিজ থ্রি। আমরা এখান থেকে যদি ক্যাটাগরিকে চেঞ্জ করি জাস্ট ক্লিক করব। ক্লিক করে আমি যদি এখানে লিখি যে জানুয়ারি, আবার যদি এখানে আমি লিখি যে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি, আবার যদি নিচেটা ক্লিক দিই তাহলে দেখবেন অটোমেটিক ভাবে আমার এই লেখাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার যদি আমি সিরিজকে ক্লিক করে লিখি 2023, আবার যদি সিরিজ টু তে ক্লিক করি 2024, আবার যদি এই সিরিজকে ক্লিক করি 2025, যদি আমি বাইরে ক্লিক করি তাহলে অটোমেটিক ভাবে এটা আমাকে দিয়ে দিবে বা অটোমেটিক ভাবে সেটা চেঞ্জ হয়ে যাবে। আমি যদি এখান থেকে যে লাইন আছে বা চার্ট করতে চাই, যেমন জানুয়ারি মাসে আমি দিতে চাই 20, দেন আবার ফেব্রুয়ারি বা যেটা আছে আমরা সেখান থেকে ফেব্রুয়ারিকে দিতে চাই 30। তারপরে এখানে যদি আমি মার্চ লিখি, আবার যদি নিচেরটাকে আমি এপ্রিল লিখি, অটোমেটিক ভাবে সেগুলো আমার চেঞ্জ হয়ে যাবে।
দেন আমি কি করবো, এই কর্নার থেকে যদি আমার বাড়ানোর প্রয়োজন হয় আরো, আমি এই কর্নার থেকে আরো বাড়ায়া বা অ্যাড করে নিতে পারবো। এখান থেকে আমি যদি দেই মে দিলে আমার অটোমেটিক ভাবে সেই ঘরগুলো বেড়ে যাবে, অটোমেটিক ভাবে সেই সেলগুলো আমার বা চার্টগুলো এগুলো আমাদের ক্রিয়েট হয়ে যাবে। যদি আমরা এটাকে ডিলিট করতে চাই, জাস্ট এখান থেকে আমরা এক্সেলটাকে ডিলিট করে দিব, তাহলে আমার যে ওয়ার্কশিটটা থাকবে সেটা আমাদের থেকে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট এখান থেকে যে কোনো ধরনের ডিজাইন বা যে কোনো ধরনের চার্ট লেআউট দেওয়া আছে আমরা এখান থেকে সেটা নিয়ে নিতে পারি, বা চাইলে আমরা ইচ্ছা মতো কালার করে দিতে পারি। অথবা যদি নিজের ইচ্ছা মতো কালার করতে চাই তাহলে শেপটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর চলে যাব ফরম্যাট, ফরম্যাট থেকে শেপ ফিল, যে কালারটা আমাদের প্রয়োজন এখান থেকে সেই কালারটা আমরা এখান থেকে চুজ করে নিব। এরপরও সেম জিনিস যদি আমি আবার আনতে চাই তাহলে আমি আবার যাবো ডিজাইন, ডিজাইন থেকে যদি আবার এক্সেল শিটটা আনতে চাই বা এডিট করতে চাই সেক্ষেত্রে আমরা এডিটটাতে ক্লিক দিব, তাহলে দেখবেন আবার পাশাপাশি সেই এক্সেল শিটটা দিয়ে দিব। আবার এখান থেকে আমরা ক্লোজ করে দিব, তাহলে এটা আবার চলে যাবে। এরপরে আমরা যদি এটাকে ডিলিট করতে চাই, যে আউটলাইন আছে সে আউটলাইন সিলেক্ট, কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিব, তাহলে আবার সেটা চলে যাবে। এরপর আমরা ইনসার্টে চলে যাই, ইনসার্টে এরপরে আছে আমাদের স্ক্রিনশট। যেমন আমরা ফোনে অথবা ধরেন ল্যাপটপে স্ক্রিনশট ডাইরেক্ট আমরা দিতে পারি। সেক্ষেত্রে যদি আমরা একটা স্ক্রিনশট দিয়ে সেটাকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে নিয়ে আসতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা স্ক্রিনশট দিব সেটা আমরা কি করব, আগে থেকে ওপেন করে নিব। ধরেন এখান থেকে আমি কোনো একটা ওয়েবসাইটে যাই, সেই ওয়েবসাইটের মধ্যে আমি জাস্ট ধরেন একটা লিখে দিই যে বিটিইবি, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড, এটার আমি ওয়েবসাইটে ঢুকি। যেমন এটা হচ্ছে তার ইন্টারফেস, যদি আমি এই ইন্টারফেসে যেটা আছে এটাকে আমরা কি করব এখন স্ক্রিনশট দিব, তাহলে সেক্ষেত্রে এই পেজটাকে ওপেন করে আমার চলে যেতে হবে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে। দেন এখান থেকে আমি নিব স্ক্রিনশট। দেন এখান থেকে প্রথমে দেখবেন স্ক্রিন ক্লিপিং লেখা আছে নিচের দিকে, এই স্ক্রিন ক্লিপিং আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে দেখবেন অটোমেটিক ভাবে সাদা হয়ে গেছে এবং একটা প্লাস চিহ্ন দিয়েছে। আমরা জাস্ট মাউসটাকে ক্লিক করে ধরে যতটুকু অংশ আমাদের ক্লিপিং করা প্রয়োজন বা স্ক্রিনশট দেওয়ার প্রয়োজন ততটুকু আমরা সিলেক্ট করে জাস্ট মাউসটাকে ছেড়ে দিব। এরপরে দেখবেন ওই অংশটুকুই আপনাকে স্ক্রিনে অথবা আপনার যে পেজ আছে সেটার মধ্যে নিয়ে আসছে। তো এটা আমাদের ছবি আকারে হয়েছে মানে জেপিইজি। এটাকে আমরা কি করব, ছাড়ানোর জন্য রাইট বাটন ক্লিক, এখান থেকে র‍্যাপ টেক্সট, এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট, যেটা আমরা ইনসার্টের মধ্যে ছবি নিয়েও করেছি সেইটাই, জাস্ট আমরা এখান থেকে ছোট বড় করে যেদিকে ইচ্ছা আমি সেটা এদিকে রেখে দিতে পারি। আবার যদি এটাকে আমরা ডিলিট করতে চাই তাহলে আমরা এটাকে সিলেক্ট করে জাস্ট ব্যাক স্পেস ক্লিক দিব, অটোমেটিক ভাবে সেটা ডিলিট হয়ে যাবে। এরপর আমরা ইনসার্টে চলে যাই, এখানে আছে হাইপার লিঙ্ক। যদি কোনো কিছু লিঙ্ক আমরা এখানে পেস্ট করি সেই লিঙ্কটা আমাকে ওই ওয়েবসাইটে নিয়ে যাবে, যে ওয়েবসাইটের লিঙ্ক আমি এখানে পেস্ট করব। মানে একটা জিনিস থেকে মানে লিঙ্ক থেকে আমি চলে যাব আমি ওয়েবসাইটে। তো সেটার জন্য আমরা হাইপার লিঙ্কটা ইউজ করতে পারি। ধরুন আমি এখান থেকে চলে যাই মাইক্রোসফট ওয়ার্ড ক্রোমে, ক্রোমে যাওয়ার পরে আমরা এখান থেকে কি করব, একটা ওয়েবসাইটে আসছি, যে আমি বিটিভি ওয়েবসাইটটাই দেখাই। এই ওয়েবসাইটের যে উপরে সার্চ বার আছে এটাকে বলা হয় ইউআরএল। তো এই ইউআরএলটাকে কি করব, আমরা কপি করে নিব। পুরোটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, ক্লিক করে আমরা দিব কপি। কপি দেওয়ার পরে এই ওয়েবসাইটটাকে আমরা কেটে দিব। কেটে দেওয়ার পরে আমরা চলে যাব পেজে। পেজে যাওয়ার পরে এখানে আমি লিখেও দিতে পারি যে এটা কিসের ওয়েবসাইট। আমি যদি লিখি যে বিটিইবি, বিটিইবি ওয়েবসাইট, WEBSITE, আমরা এখানে লিখে দিলাম যে বিটিইবি ওয়েবসাইট মানে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড ওয়েবসাইট। আমরা এখান থেকে চলে যাব হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্ক থেকে আমরা কি করব, এই যে জাস্ট অ্যাড্রেস লেখা আছে এই অ্যাড্রেসের মধ্যে রাইট বাটন ক্লিক করে জাস্ট পেস্ট করে দিব, যেটা আমরা কপি করেছিলাম সেটা আমরা পেস্ট করে দিয়েছি। দেখুন এখানে কিন্তু আমার কোনো ধরনের ক্রোম ওপেন নাই, জাস্ট আমি এখান থেকে দিব ওকে। ওকে দিলে দেখবেন অটোমেটিক ভাবে সেই হাইপার লিঙ্কটা এখানে করে দিছে। এটার উপর যদি আমি মাউস নিয়ে যাই আমাকে দেখাবে যে ক্লিক প্লাস কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো লিঙ্ক, মানে কন্ট্রোলকে ক্লিক করে আমি যদি এই লিঙ্কের উপর একটা ক্লিক করি তাহলে একটু সময় নেবে নেটের জন্য। একটু পরে দেখবেন সেই ওয়েবসাইটে আপনাকে নিয়ে আসছে। শুধু এই ওয়েবসাইট না, যদি অন্য কোনো ওয়েবসাইটের লিঙ্ক আপনি সেটাকে অ্যাটাচ করেন অটোমেটিক ভাবে সেই ওয়েবসাইটেও আপনাকে নিয়ে যাবে। জাস্ট আমি কি করব, কন্ট্রোল প্রেস করে ধরে জাস্ট আমি এই লিঙ্কের উপরে লেফট বাটন ক্লিক করব, তাহলে অটোমেটিক ভাবে সেই ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে। মাঝে মাঝে একটু স্লো হবে কারণ নেটের জন্য। আবার যদি আমরা এখান থেকে কেটে দিই তাহলে আবার সেটা চলে যাবে। এরপরে আমাদের এখানে আছে বুকমার্ক। যদি আমি বুকমার্কে একটা ক্লিক করি, ক্লিক করলে দেখবেন
বুকমার্কের একটা বক্স চলে আসছে। তো এখানে লেখা আছে বুকমার্ক নেম। এখান থেকে আমি যদি একটা ওয়ার্ডে কোনো কিছু লিখতে চাই, যে আমি যদি লিখি যে রবীন্দ্রনাথ, বেসিক্যালি আমরা বুকমার্ক নোট করার জন্য ইউজ করে থাকি। যদি ছোট ছোট যেই আমাদের লেখাগুলো আছে সেগুলো আমরা এখান থেকে নোট করে রাখতে পারি, যে এটা কিন্তু এক লাইনে হওয়া লাগবে। যে আমি যদি এখান থেকে লিখি রবীন্দ্রনাথ, এখন যদি আমি একটা স্পেস দিই, দেওয়ার পরে আমি যদি এখান থেকে টি দিই, তাহলে দেখবেন এখানে অ্যাড এর অপশনটা চলে যাবে। আবার যদি আমি ব্যাক স্পেস করি তাহলে দেখবেন আবার চলে আসছে, মানে একটা লাইনে আমি সেটাকে লিখতে পারবো। কোনো স্পেস দিয়ে সেকেন্ড কোনো লাইন আমি ইউজ করতে পারবো না, বা সেকেন্ড কোনো ওয়ার্ড এখানে আমি লিখতে পারবো না। তো জাস্ট আমরা যদি এখান থেকে অ্যাড করে দিই তাহলে দেখবেন সেটা অ্যাড হয়ে গেছে। আবার যদি আমি বুকমার্কে চলে যাই তাহলে দেখবো যে এখানে সেটা অ্যাড হয়ে গেছে। এখন এখান থেকে যদি আমি কোনো নাম্বারও আগে লিখি তাহলেও সেটা হবে না, যে আমরা কোনো নাম্বার এখানে অ্যাড করতে পারবো না। পারবো যে আমি যদি লিখি রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ লিখে আমি যদি লিখি 2023, দেন আমি এটাকে অ্যাড করতে পারবো একসাথে। কিন্তু আগে ওয়ার্ড আমি ইউজ করতে পারবো না। জাস্ট এখান থেকে অ্যাড দিব, তাহলে সে এটা অ্যাড হয়ে যাবে। আমরা চাইলে বুকমার্ক থেকে সেটা দেখেও নিতে পারি, চাইলে এটাকে আমরা ডিলিটও করতে পারি। জাস্ট সিলেক্ট করে এখান থেকে যদি আমি ডিলিট করি তাহলে সেটা অটোমেটিক ভাবে ডিলিটও হয়ে যাবে। আবার এটাকে ক্লোজ করে দিলে সেটা চলে যাবে। আমি এটাকেও ডিলিট করে দিই। তো এরপরে আমাদের এখানে আছে ক্রস রেফারেন্স। এটা অনেকটা গুরুত্বপূর্ণ কাজেও লাগে, যেমন যারা বুক রাইটিং করে বা বিভিন্ন আর্টিকেল রাইটিং করে তাদের জন্য। যে আমরা যদি লিখি, যেমন আমি যদি লিখি ইকুয়াল RAND, ফ্রেন্ড, ফার্স্ট ব্র্যাকেট ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল, যেমন অটোমেটিক ভাবে লেখাটা দিয়ে দিল। এখন ধরেন আমরা কি করব, এটাকে একটা প্যারা বানাবো। প্যারা বলতে একটা শিরোনাম বানাবো, একটা তার সাবটাইটেল থাকবে, মানে একটা টাইটেল একটা সাবটাইটেল। মাউসটাকে এখানে রেখে জাস্ট এন্টার দিব, তাহলে অটোমেটিক ভাবে একটা লাইন আমাকে নিচে নিয়ে দিবে। দেন আমি এখান থেকেও একটা লাইন বাড়াবো, আবার এখান থেকে মাউসটা ক্লিক দিয়ে এখানে একটা লাইন। যে আমি এখানে কি করলাম, এটা একটা শিরোনাম বানালাম, এটা তার বিস্তারিত বানালাম, এইটা একটা টাইটেল, এটা তার সাবটাইটেল, আবার এখানে একটা টাইটেল, আবার এটা তার সাবটাইটেল। আমরা এখন চলে যাব হোমে। হোমে গিয়ে আমরা যে স্টাইলের কাজ দেখছিলাম, যে টাইটেল, হেডিং, তো হেডিং, হেডলাইন, টাইটেল সব একই জিনিস। আর বিস্তারিত বলতে সাবটাইটেল, যেগুলো আমরা শুনে থাকি। আমরা এখান থেকে কি করব, জাস্ট আমরা হেডলাইনটাকে সিলেকশন করব। সিলেকশন করে আমি এখান থেকে যদি হেডিং 1 দিই তাহলে দেখবেন এটা একটা ডিজাইন হয়ে গেছে। আবার যদি আমি হেডিং 2 দেই, আবার যদি এখান থেকে হেডিং 2, তাহলে দেখবেন এটাও একটা ডিজাইন হয়ে গেছে। আবার যদি হেডিং 3 করি, যেটাকে সিলেকশন করে আমি দিব হেডিং 3, এবার আমি যতগুলো ইচ্ছা ততগুলো হেডিং আমি করে নিতে পারি। ধরেন আমি লেখার ক্ষেত্রে যদি আমার হেডিং অনেকগুলো হয়, যেমন 100, 200 বা 50 বা 60 এরকম হয়ে থাকে, একটা নির্দিষ্ট কোনো হেডিং এ যেতে আমার অনেক সময় লেগে যাবে বা সেটাকে খোঁজা লাগবে। তো এই হেডিং গুলাকে আমরা রেকর্ড করে রাখতে পারি। তো এই জন্য আমরা ক্রস রেফারেন্স ইউজ করব বা শর্টকাটটাকে ইউজ করব। আমরা এখান থেকে সবগুলো হেডলাইন করার পরে আমরা চলে যাব ইনসার্ট, দেন আমরা সবার শেষে মাউসটা রেখে এখান থেকে একটা ব্ল্যাঙ্ক পেজ দিব। ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার পরে এখানে আমরা লিখে দিব যে হেডিং। হেডিং লিখে আমরা সবার প্রথম অক্ষরটা বড় হাতে রাখি, হেডিং লিখে আমরা দিব ইন্টার। দেন আমি 1 নাম্বার সিরিয়াল করব। 1 নাম্বার সিরিয়াল করে আমি এখান থেকে ধরেন দিয়ে দিলাম যে আমি এখান থেকে আবার 2 নাম্বার সিরিয়াল করলাম, করে এখান থেকে দিয়ে দিলাম। আবার যদি এখান থেকে 3 নাম্বার সিরিয়াল করি, দিয়ে দিলাম। দেন আমি প্রথম নাম্বার সিরিয়ালে মানে 1 নাম্বার সিরিয়ালে ক্লিক করে আমি চলে গেলাম ক্রস রেফারেন্সে। যাওয়ার পরে এখান থেকে আমরা রেফারেন্স টাইপটাকে দেখতে পাচ্ছি। এই রেফারেন্স টাইপটাকে আমরা কি করব, হেডিং করে নিব। যেহেতু আমি ওইটা হেডিং করছিলাম, তো এখান থেকে আমি হেডিং করে নিব। নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে হেডিং এ যে 3টা আছে এটা আমাকে দেখা দিচ্ছে। তো আমি জাস্ট এই যে প্রথম যে হেডিংটা করছিলাম সেটা দেওয়া আছে, জাস্ট আমরা এখান থেকে ইনসার্ট করে নিব, তাহলে দেখবেন এখানে সেটা ইনসার্ট হয়ে গেছে। এরপরে মাউস ক্লিক করে আমরা 2 নাম্বার ইতে চলে আসবো। 2 নাম্বার লাইনে আসার পরে আবার 2 নাম্বারটা হেডিং সিলেক্ট, দেন এখান থেকে ইনসার্ট। এরপর আবার 3 নাম্বারে ক্লিক করব। ক্লিক করার পরে আবার 3 নাম্বার হেডলাইনটা সিলেক্ট, দেন এখান থেকে ইনসার্ট। আমরা এইভাবে যতগুলো থাকবে ততগুলো ইনসার্ট করে নিব। জাস্ট আমরা এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। তো এখন জাস্ট সেম, আমি জাস্ট মাউস এটার উপরে নিয়ে গেলাম, বলতেছে যে কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো লিঙ্ক। যে কন্ট্রোল ধরে আপনি যদি একে ক্লিক করেন তাহলে আপনাকে সেই হেডলাইনে নিয়ে যাবে। আমি যদি কন্ট্রোল চাপ দিয়ে ধরে যদি আমি একটা লেফট বাটন ক্লিক করি, তাহলে দেখবেন সেই হেডলাইনের মধ্যে আমাকে নিয়ে আসছে। আমি যদি 2 নাম্বার হেডলাইনে ক্লিক চাপ দিয়ে ধরে ক্লিক করি তাহলে দেখবেন যে আমাকে 2 নাম্বার হেডলাইনেই নিয়ে আসছে। এরপরে যদি আমি কন্ট্রোল ধরে 3 নাম্বার হেডলাইনে ক্লিক দিই
তাহলে দেখবেন 3 নাম্বার হেডলাইনে আমি চলে আসছি। এটা দেখা বা বোঝার উপায় হয়েছে আপনার মাউসের যে কার্সরের পয়েন্ট আছে সেটা আপনার এখানে শো করবে, মানে আপনি যত নাম্বার হেডলাইনে থাকবেন। যদি আমি 2 নাম্বার হেডলাইনে ক্লিক দিই তাহলে দেখবেন মাউসটা অটোমেটিক ভাবে 2 নাম্বার হেডলাইনে চলে আসছে। তো এছাড়াও আমাদের অনেক ধরনের কাজ বা ফরম্যাটিং করার প্রয়োজন হবে। তো আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখবো। নেক্সট ক্লাসে আমরা হেডার ফুটার টেক্সট সিম্বল এটা আমরা একটা ক্লাসে শেষ করে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।